আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এফর আকাশ পডকাস্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন এভার কেয়ার হাসপাতালের সিনিয়র কাস্টমার কেয়ার অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম। জাহিদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রোগ্রামের শুরুতে একটু আপনার কাছ থেকে জানতে চাই আপনার ব্যক্তিগত জীবন, কোথায় থাকেন, কিভাবে এই ক্যারিয়ারে আসলেন, আপনার পড়াশোনা, এনিথিং আপনি ক্যাজুয়ালি যা বলতে চান। ধন্যবাদ আকাশ ভাই। প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এত ভালো একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমি এভার কেয়ার হসপিটালে সিনিয়র কাস্টমার কেয়ার হিসেবে আছি গত কয়েকটা বছর ধরেই। আমার এখানে শুরুটা হয়, আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করি তখন আমি এখানে জয়েন করি আমার ফ্রেন্ডের মাধ্যমে। তো এর মধ্যে আমি MBA করতেছিলাম। তো তখন এইখানে কাজটা করতে করতে কাজের প্রতি একটা ভালো লাগা চলে আসে। তারপর আমি এখানেই কন্টিনিউ করতেছি। আর আমার ফিউচার প্ল্যান হচ্ছে যে কিছুটা সময় পরে বা কিছু একটা সার্টেন টাইম পরে আমি আমার নিজেকে দেখতে চাই, হয়তো আমি আমার অর্গানাইজেশন অথবা অন্য কোনো একটা অর্গানাইজেশনে কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টের একজন হেড হিসেবে, এবং সাথে সাথে যারা আমার আন্ডারে জব করবে বা কাজ করবে তাদের একজন ট্রেনার হিসেবে আমি আমার নিজেকে দেখতে চাই। খুবই ভালো স্বপ্ন, এবং আশা করি ইনশাল্লাহ একসময় আপনাকে সেখানে আমরা দেখতে পারবো। আপনি প্রফেশনাল লাইফ থেকে আমাকে যতটুকু চিনেন, আমি দুই একটা ভালো দিক এবং খারাপ দিক আমার সম্পর্কে জানতে চাচ্ছি আপনার ভিউ পয়েন্ট থেকে। ভালো দিক তো জানবোই, আর খারাপ দিক যে বিষয়গুলো আমার ডেভেলপ করা উচিত। আকাশ ভাই, আপনার ব্যক্তিগতভাবে আপনার সাথে আমার বেশ লম্বা সময় ধরে একটা ইন্টারাকশন হচ্ছে। তো আপনার মধ্যে একটা ভালো জিনিস হচ্ছে আপনি স্মার্ট একটা লুক, থ্যাংক ইউ সো মাচ, প্রেজেন্টেবল, আর অর্গানাইজেশন পাওয়ারটা আপনার মধ্যে অনেক ভালো, এবং কমিউনিকেশন স্কিল এই বিষয়ে কিছু নাই বললাম, এটা সবাই জানে। আচ্ছা, আজকে থেকে 5-10 বছর পরে আমাকে কোথায় দেখতে চান? আপনি, আমার কাছে যেটা মনে হয় যে আপনি আপনার ক্যারিয়ার রিলেটেড যে প্ল্যানিংটা আছে, হেলথ সেক্টর ইন্ডাস্ট্রিতে আপনি আপনার নিজেকে একটা স্টাবলিশ পর্যায়ে দেখতে চাচ্ছেন। তো আমার কাছে মনে হয় আপনি যে অ্যাম্বিশনটা আছে, আমার মনে হচ্ছে যে আপনি একটা সার্টেন টাইম পরে আপনি আপনার অ্যাম্বিশনটা টাচ করতে পারবেন। এবং এই এই বাংলাদেশে এইটা নিয়ে আমি দেখি না এর আগে কেউ কাজ করেছে যেটা আপনি করতেছেন। তো এটা আমি রিয়েলি আপনাকে অ্যাপ্রিসিয়েট করি, এবং এটা কন্টিনিউ করার জন্য আমি আপনাকে বলবো যে এটা কন্টিনিউ করেন আপনার, এবং এর মাধ্যমে অনেকেরই ভালো একটা কিছু বয়ে নিয়ে আসবে। থ্যাংক ইউ। আমার এখানে যারা গেস্ট হিসেবে আসে বেশিরভাগ হচ্ছে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি থেকে আসে, এবং যে স্পেসিফিক রোল থেকে আসে তার কাছ থেকে তার বিষয়ে তার ওই স্পেসিফিক রোলের দায়িত্ব কর্তব্য জানতে চাই। আপনি যেহেতু কাস্টমার কেয়ার অফিসার এবং সিনিয়র কাস্টমার কেয়ার অফিসার হিসেবে দুইটা পদেই কাজ করেছেন, একজন কাস্টমার কেয়ার অফিসারের মেইন দায়িত্ব কর্তব্যগুলো জানতে চাচ্ছি। আচ্ছা, আমি যদি খুব সংক্ষেপে বলি, কাস্টমার কেয়ার অফিসারের প্রথম কাজ হচ্ছে পেশেন্টকে ইনফরমেশন দেওয়া, তাদেরকে কাউন্সেলিং করা, তাদেরকে গাইডলাইন দেওয়া। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে তাদের যে কোয়ারি থাকে সেটা অ্যান্সার দেওয়া। এটা হচ্ছে মানে ছোটো করে বলা। আমি যেহেতু হেলথ সেক্টরে আছি, তো এখানে কাস্টমার সার্ভিস অনেক ভ্যারিয়েশন আছে। আমি কয়েকটা এক্সাম্পল দিই। ধরেন কর্পোরেট সেক্টরে যে কাস্টমার সার্ভিসে কাজ করতেছে, তার হচ্ছে কাজের রোলটা হচ্ছে কর্পোরেট পেশেন্টদেরকে রিসিভ করা, তাদেরকে ইনফরমেশন দেওয়া, বিভিন্ন ধরনের গাইডলাইন দেওয়া। কর্পোরেট রিলেটেড কিছু আলাদা সার্ভিস আছে যেটা সে প্রোভাইড করে থাকবে। এরপর আমরা যদি যাই রেডিওলজি ডিপার্টমেন্টে, সেইখানকার কাস্টমার কেয়ার রোলটা একটু ডিফারেন্ট। সে সিটি স্ক্যান, আলট্রাসোনোগ্রাম, MRI বিভিন্ন ধরনের টেস্ট সেখানে হয়। তো পেশেন্টদেরকে এই রিলেটেড অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, এদের এই টেস্টগুলোর প্রিকশন থাকে, কিছু প্রস্তুতির বিষয় থাকে, সেই বিষয়ে তাদেরকে গাইডলাইন দেওয়া, এবং কী কী করা যাবে কী কী করা যাবে না সেই বিষয়ে একটা ব্রিফ দেওয়া। এর মধ্যে ওদের কোঅর্ডিনেশন করতে হয় কনসালটেন্ট, রেডিওলজি কনসালটেন্ট প্লাস কাস্টমারদের সাথে, বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে। আবার আমরা যদি আউটডোর পেশেন্টের কাস্টমার সার্ভিস যদি তাকাই, তো সেখানে দেখতে পারবো তাদের মেইন কাজটা হচ্ছে OPD ভিজিট বা কনসালটেশন যেটা আছে ওই রিলেটেড সার্ভিসটা তারা দেয়। এটাই হচ্ছে তাদের মেইন। আবার আমরা যদি দেখি IPD মানে ভর্তি পেশেন্টের যে কাস্টমার সার্ভিস, তাদের জব রোলটা একটু ডিফারেন্ট। তারা একটা ভর্তি পেশেন্টের কী কী লাগবে না লাগবে, কখন কনসালটেশন আসবে, তারপর বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে কোঅর্ডিনেশন করে বিভিন্ন ধরনের কাজ তাদের করতে হয়। কাস্টমার কেয়ার অফিসারের কি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয়? কাস্টমার সার্ভিসের বিভিন্ন ডিপার্টমেন্টের চ্যালেঞ্জ একটু ডিফারেন্ট। আমি সহজ করে যদি বলি, ধরেন অ্যাজ এ কাস্টমার, একটা কাস্টমার আসে একটা ডক্টর দেখাইতে, তার এক্সপেকটেশন হচ্ছে এরকম, উনি আসবে, ডক্টর দেখাবে, তারপর চলে যাবে। কিন্তু আসার পরে দেখি ডক্টর ডিলে, ডক্টর ওটিতে, ডক্টর এখন আসেই নাই। এই যে কাস্টমার কেয়ারকে এই জিনিসটা তার ফেস করতে হয়। তারপর আমরা যদি দেখি কোনো একটা পেশেন্ট টেস্ট করতে আসছে বা রেডিওলজি ডিপার্টমেন্টে আসছে, রেডিওলজি ডিপার্টমেন্টের চ্যালেঞ্জটা হচ্ছে এরকম যে
সেই যে টেস্টটা করতে আসছে সেটা ইকুইপমেন্টে ঝামেলা হইতে পারে, ডক্টর আসতে না পারে। ইভেন দেখা যাচ্ছে 12টা পেশেন্ট চলে আসলো, এর মধ্যে সে শুনতে পেলো 11টার পেশেন্টের টেস্ট কেবল হচ্ছে, তার মানে তাকে আরও 1 ঘন্টারও বেশি অপেক্ষা করতে হবে। এই ধরনের চ্যালেঞ্জগুলো মেইনলি হচ্ছে কাস্টমার সার্ভিসের আসে। আবার যদি বলি রিপোর্ট ডেলিভারি ডিপার্টমেন্টে যে যিনি জব করতেছে কাস্টমার সার্ভিসে, কাস্টমার আসলো তার টাইম অনুসারে রিপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য, কিন্তু রিপোর্টটা রেডি না। তো এই ধরনের অনেক ধরনের চ্যালেঞ্জ আসলে মেইনলি হচ্ছে কাস্টমার সার্ভিস বা যারা দিচ্ছে তাদেরকে মোকাবেলা করতে হয়। কাস্টমার কেয়ারের অফিসারের তো বিল সম্পর্কে জানাতে হয়, রিপোর্টটা কখন পাবে সেই সম্পর্কে জানাতে হয়। তো এই বিলিং ডিপার্টমেন্ট এবং রিপোর্ট ডেলিভারি ডিপার্টমেন্টের সাথে কি একটা কোঅর্ডিনেশন রাখতে হয়, নাকি এটা অটোমেটিক্যালি মানে কাজ করতে করতে আইডিয়া হয়ে যায়? একটা অর্গানাইজেশনের তো একটা স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচার অনুসারে একটা হসপিটালে, মোস্ট অফ দ্য হসপিটালে আমার এক্সপিরিয়েন্স যেটা দেখেছি, বিলিং, কাস্টমার সার্ভিস, রিপোর্ট ডেলিভারি বা এই জিনিসগুলো একটা ডিপার্টমেন্টেই আন্ডারেই থাকে। তো একটা হসপিটালের যখন কোনো মিটিং হয় সবাই তো একসাথে থাকে না, বাট ইন্টার ডিপার্টমেন্ট যেটা আমরা বলি অপারেশনসের আন্ডারে এরা থাকে। এরা যখন মিটিংয়ে অ্যাট এ টাইম প্রেজেন্ট করে, বিভিন্ন ধরনের সমস্যা বলে, সলিউশনগুলো বলে, যার কারণে তাদের মধ্যে একটা সিনক্রোনাইজ হয়ে যায়। এর ফলে দেখা যাচ্ছে খুব ইজিলি তারা ওই সার্ভিসটা দিতে পারে। সাপোজ আমি যখন একটা মিটিংয়ে অ্যাটেন্ড করি, তখন তখন রেডিওলজি ডিপার্টমেন্ট যখন বলে যে তার এমআরআই রিপোর্টটা কখন পাবে, আমি কিন্তু জেনে গেলাম। সেক্ষেত্রে কাস্টমারকে সেবা দেওয়াটা আমার জন্য ইজি হয়ে যায়। তারপর হচ্ছে যে একটা বিলিং প্রসেসে কীরকম অ্যামাউন্ট লাগে, যখন বিলিংয়ের লোক বিলিং অফিসার যারা থাকে ওরা যখন আমাদের কাছে শেয়ার করে একটা মিটিংয়ের মধ্যে, আমরা কিন্তু ইনফরমেশনগুলো জেনে যাই। যার কারণে একটা ডিপার্টমেন্টে হওয়াতে আমাদের ইন্টার কমিউনিকেশন তো ডেফিনেটলি আছে, তারপরে নতুন কিছু থাকলে আমরা ইন্টার কমিউনিকেশনের মাধ্যমে সেটা জেনে কাস্টমারকে জানাই, এবং এটা ভালো এবং খুব ইজিলি এটা আমরা স্মুথলি এটা রান করতে পারি। মার্কেটিং এবং সেলস ডিপার্টমেন্টের সাথে কি কোনো কোঅর্ডিনেশনের পার্ট থাকে? আমাদের অপারেশনস ডিপার্টমেন্ট আর আন্ডারে যা কাস্টমার সার্ভিসে যারা জব করছেন তাদের ওইরকম ফ্রিকুয়েন্টলি করতে হয় না, বাট মাঝে মধ্যে করতে হয়। একটা আমি উদাহরণস্বরূপ বলতে পারি, ধরেন হার্ট ডে উপলক্ষে একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে, তো এখানে মার্কেটিং, বিজনেস ডেভেলপমেন্ট, কাস্টমার সার্ভিস সবারই থাকতে হয়। তো সেক্ষেত্রে কীরকম কতজন মানুষের বা কতজন পেশেন্টের অর্গানাইজেশন হবে এবং কী কী প্ল্যানিং থাকবে, এই সকল ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ইন্টার ডিপার্টমেন্ট বা মার্কেটিং, বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করতে হয়, বাট ইটস নট ফ্রিকুয়েন্টলি। কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টের সব থেকে বেশি কোঅর্ডিনেশন কোন ডিপার্টমেন্টের সাথে করতে হয়? সব থেকে বেশি করতে হয় যেটা স্যাম্পল কালেকশন, বিভিন্ন ল্যাব, বায়োকেমিস্ট্রি, হিস্টোপ্যাথোলজি, রিপোর্ট ডেলিভারি, কিছু কিছু সময় কর্পোরেট ডিপার্টমেন্ট, বিলিং তো কন্টিনিউ করতেই হয়। এই সকল ডিপার্টমেন্টগুলোতে বিভিন্ন ইনফরমেশনের জন্য একটা কোঅর্ডিনেশন বা কমিউনিকেশন করতে হয়। হাসপাতালে গেলে যেটা আমরা দেখি প্রায়, প্রথমে যে কাস্টমার সার্ভিসের সাথে কথা বলতে হয়, এরপরে আবার বিলিং ডিপার্টমেন্টে যেতে হয়। কাস্টমার কেয়ারে যিনি আছে উনিই কি বিল করতে পারে বা কেন করে না? আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন করেছেন। এই ডিপার্টমেন্টের জন্য একটা বিলিং, যখন বিলিংয়ের বিষয়টা হচ্ছে লেনদেনের একটা বিষয় থাকে। তো আপনি যখন আমরা মাল্টিটাস্কিং বলতে একটা কথা শুনি, সো মাল্টিটাস্কিংয়ের মধ্যে আপনি অনেক কাজই করতে পারেন, কিন্তু বিলিংয়ের বিষয়টাতে যখন এখানে একটা ফাইন্যান্সিয়াল বিষয় চলে আসে, আপনি যখন আপনার মাথার মধ্যে কাস্টমার সার্ভিস, তারপর হচ্ছে আপনার কনসালটেন্টের টাইমিং বা বিভিন্ন ডিফারেন্ট জিনিস যখন আপনার মাথার মধ্যে চলবে, ওই মুহূর্তে যদি আপনি একটা বিল করতে থাকেন, সেই বিলটা যদি একটু বড় হয় বা একটা বিষয় থাকে, সেক্ষেত্রে একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আমি বলবো না যে একেবারে কোনো কাস্টমার অফিসার বিল করবে না, জিনিসটা এরকম না। যে সকল ডিপার্টমেন্টের কাস্টমারকে সার্ভিসের প্রেশারটা একটু কম বা তার কাজের রোলটা দেখা যায় একটু ফ্লেক্সিবল, সেখানে সে 1-to-1 সার্ভিসের দিতে পারে, এবং অনেক ডিপার্টমেন্টে আমি দেখেছি এটা করতেছে। হাসপাতালে তো যেই পেশেন্ট বা তাদের অ্যাটেন্ডেন্টরা আসে একটা তিক্ততা নিয়ে আসে, যেহেতু হয়তো শরীরে কোনো রোগ আছে বা কোনো একটা টেস্ট করতে আসছে, তো তাদের মধ্যে তো ওই হ্যাপিনেসটা থাকে না, যেহেতু মুভি দেখতে যায় নাই বা কোথাও ঘুরতে যায় নাই। তো তাদের মধ্যে যে একটা ডিপ্রেসড ভাব থাকে, তো তাদেরকে ডিল করা কতটা কঠিন? খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। তো আমি সুন্দর করে বলার চেষ্টা করব, জানি না কীরকম হবে। একটা উদাহরণ দিই, যে এই যে আমি এখানে বসে আছি, আমার একটা ডেস্ক, ঠিক অপোজিটে একজন পেশেন্ট আসলো, কীরকম সমস্যা নিয়ে আসে। ধরেন ছোট একটা বাচ্চা 1 বছরের, তার প্রচণ্ড জ্বর, সে আপনার কাছে চলে আসছে, এখনই তাকে ডক্টর দেখাইতে হবে। একজন মানুষ অ্যাপেন্ডিসাইটের ব্যথা নিয়ে আসছে ইমার্জেন্সি, তাকে এখনই সার্জারিটা করতে হবে। একজন মানুষ লুজ মোশন বা দেখা যাচ্ছে যে
তার প্রচণ্ড হেডেক নিয়ে আসছে, তাকে এখনই সেই সার্ভিসটা দিতে হবে। তো আমি যে জিনিসটা রিয়ালাইজ করি, আমি এটা কখনো কারোর কাছে শুনি না, আমার ভিতরে যেটা ফিল হয় যে এই যে মাঝখানে যে একটা ব্যারিয়ার, আমি এই পাশে কাস্টমার সার্ভিস আর এই পাশে হচ্ছে কাস্টমার বা একজন পেশেন্ট বা একজন রোগী, আমি এই জায়গায় না থেকে আমি যদি এই পাশে যে সার্ভিসটা দিই, তাহলে আমার কাছে মনে হয় না যে এই যে ধরনের তিক্ততা অভিজ্ঞতা মানুষ গ্রহণ করবে। আমি ওই পাশ থেকে দিব বলতে, আমি যদি আমার বাচ্চাটাকে নিয়ে যদি 104 ডিগ্রি জ্বর নিয়ে যদি আমি আমার বাচ্চাটাকে নিয়ে যদি আমি হসপিটালে যাই, আমি কি আশা করি? আমার ফ্যামিলির কোনো পার্সন যদি অ্যাপেন্ডিসাইটে ব্যথাটা নিয়ে যায়, তো ইমার্জেন্সি বা ডক্টরের কাছে আমি কি আশা করি? আমি যদি একটা হার্টের একটা পেইন নিয়ে যাই, আমি কি আশা করি? আপনি যদি এই জিনিসটা রিয়ালাইজ করতে পারেন এবং আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আমার ভাই বা আমার বাবা বা আমার মায়ের যদি এরকম সমস্যা হতো, আমি কী চাই, আমি জাস্ট সেই সেম জিনিসটা আমি দেওয়ার চেষ্টা করি। তো আমি চেষ্টা করি যে আসলে ওই যে পার্সনটা আসলো তার ফ্যামিলি একজন কেউ হয়ে তাকে সেবাটা দেওয়ার। এবং এখানে একটা জিনিস, হসপিটালে মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে যে একই পেশেন্ট বারবার আসে। হার্টের একজন পেশেন্ট, তাকে সবসময় আসতে হবে। একজন সার্জারি হয়েছে, ওই পেশেন্টের সাথে সবসময় তাকে আসতে হবে। একজনের বাচ্চা সিক, সে বাচ্চাটা সিক হলেই সে আবার আসবে। তো এখানে আমি যেটা মনে করি বা আমি যেটা দেওয়ার চেষ্টা করি, তাদের সাথে একটা রিলেশন বিল্ড আপ করা, তাদের সাথে একটা ফ্যামিলির মতো একটা রিলেশন বিল্ড আপ করা, তার কাছে একটা ট্রাস্টের জায়গা তৈরি করা, তার কাছে একটা ফেইথের জায়গাটা তৈরি করা, যে সে আসলে যে এই ভাইয়াটা আছে, তার মানে আমার আর কোনো সমস্যা নেই, এই ভাইয়াটা আছে, সেই সব কিছু আমার সমাধান করে দেবে। সেই জায়গাটা যদি আমি গ্রহণ করতে পারি, এই ধরনের চ্যালেঞ্জগুলো খুব ইজিলি আপনি মোকাবেলা করতে পারবেন। তো ধরেন আমার একটা পরিচিত পেশেন্ট যখন এইভাবে আসবে, বলবে যে আমার বাচ্চারা অনেক বেশি জ্বর, তো আমি তাকে কিভাবে তাকে সার্ভিসটা দেবো? তো তাকে আমি নার্সিং অ্যাসেসমেন্টে দেবো। নার্সিং অ্যাসেসমেন্ট দেওয়ার পর যদি দেখি যে আসলেই অনেক বেশি জ্বর, সেক্ষেত্রে আদার যে কিউতে পেশেন্ট ছিল তাদের কাছে আমি রিকোয়েস্ট করলে, দেখেন আমি আগেই বলেছি তাদের সাথে একটা ফ্যামিলি রিলেশন আমার। তো আমি যখন একজন পার্সনকে বলবো এই বেবিটার অনেক জ্বর, আমি ওনাকে দিয়ে দিচ্ছি, আমার মনে হয় না ওইখানে আর কোনো ধরনের প্রবলেম থাকে। আরেকটা জিনিস হচ্ছে যে যখন আপনি এই পেশেন্টদেরকে আপনার ফ্যামিলি পার্সন মনে করবেন বা আপনি তাদেরকে কেয়ার করবেন, মন থেকে ভালোবেসে তাদেরকে সেবাটা দিবেন, ঠিক সেম ভালোবাসাটা না আপনিও পাবেন। আমি একটা দুটো যদি আমি স্টোরি বলি আমার নিজে, আমি নর্মালি যে কোনো পেশেন্টকে, সেটা গ্রামের হোক বা শহরের হোক, যে কোনো পেশেন্টকে আমি খুব প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি যে না, ইয়েস, আপনি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তো একটা ঘটনা বলি,